প্রেগন্যান্সিতে ব্লিডিং দেখলেন। ১ম এ কি চিন্তাটা মাথায় আসে বলেন তো সত্যি করে? ১ম এ যে চিন্তাটা মাথায় আসে বাচ্চা সেফ আছে কিনা? বেবিটা আমার সেফ আছে কিনা? অনেকে ধরেই নেন যদি ব্লিডিং হয় তার মানে অবশ্যই খারাপ কিছু। কিন্তু আসলে সত্যটা একটু ডিফারেন্ট। কখনো খারাপ, কখনো খুব একটা খারাপ না, কখনো নরমালও হতে পারে। আজকে সেই রিয়েলিটিটাই আমরা জানবো যে কোন সময় খারাপ, কোন সময় খারাপ না এবং কোন সময় নরমাল। একদম সোজাভাবে যদি বলি, সবসময় ব্লিডিং ডেঞ্জারাস না। প্রেগন্যান্সির ১ম ৩ মাসে প্রায় 25% মেয়ের ব্লিডিং হয়। এটাকে স্পটিং বলি আমরা। ঠিক আছে? আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে ব্লিডিংটা হচ্ছে 25% মেয়েদের, এদের শতকরা ৯৯% এরই পারফেক্টলি নরমাল হেলথি বেবি ডেলিভারি তারা করে। তার মানে প্যানিক হওয়ার আগে রিজনটা আমাদের ধরতে হবে যে আসলে যে আমার ব্লিডিংটা হচ্ছে এটা কি আতঙ্কিত হওয়ার মতো কোনো কজ নাকি হচ্ছে না এটা একটা সাধারণ কজ। তো চলুন দেখি এখন আমরা জানবো যে কি ক্ষেত্রে নরমালি ব্লিডিং হতে পারে প্রেগন্যান্সিতে। ইউজুয়ালি আর্লি স্টেজে এটা বেশি হয়, অর্থাৎ হচ্ছে ১ম ট্রাইমেস্টার ১ম ৩ মাসে বেশি হয়। কারো সেটা আরেকটু পারসিস্ট করতে পারে। মানে আরেকটু লম্বা সময় ধরে তাদের ব্লিডিং হতে পারে। দেখেন, ফার্স্ট যে কজটা আছে সেটা হচ্ছে ইমপ্লান্টেশনাল ব্লিডিং। ইমপ্লান্টেশনাল ব্লিডিং হচ্ছে ইউটেরাসে যে বেবিটা ইমপ্লান্ট হয় তার জন্য কিছুটা ব্লিডিং অনেক সময় হয়। এটাকে ইমপ্লান্টেশনাল ব্লিডিং বলা হয়। সেকেন্ড যে কজটা আছে সেটা হরমোনাল চেঞ্জের জন্য হয়। এই সময় বডি আমাদের হরমোন যে আছে নরমালি মেয়েদের একটা প্রতি মাসে একটা হরমোনাল সাইকেল মেইনটেইন হয়। সেই সাইকেলটার ব্রেকডাউন হয় এবং সেই সাইকেলটা ভেঙে যাওয়ার জন্য দেখা যায় কারো স্পটিং হতে পারে। মানে সামান্য অল্প করে ব্লাড যাচ্ছে। আরেকটা কজ হচ্ছে সার্ভিক্সটা অতিরিক্ত সেনসিটিভ হয়ে যায়। ইউটেরাসের যে সার্ভিক্সটা আছে এটা অতিরিক্ত যখন সেনসিটিভ হয়ে যায় তখন তাতে ব্লাড ফ্লো বেড়ে যায় এবং তার জন্য একটু করে ব্লাড আসতে পারে। তো এই প্রত্যেকটা ব্লাড আসাই কিন্তু মাইল্ড হবে। মানে অল্প পরিমাণে ব্লাড আসবে এবং একসময় এটা নিজের থেকেই বন্ধ হয়ে যাবে। তার মানে মাইল্ড এবং আর্লি স্টেজে ব্লাড আসলে আপনি প্যানিক করার আগে একটু চিন্তা করবেন যে এটা নরমাল হলেও হতে পারে। তো নরমাল কজগুলো তো আমরা জানলাম। কিন্তু মনে রাখবেন সবসময় ব্লিডিং আবার সেফ না। কিছু ক্ষেত্রে ব্লিডিং সিরিয়াস প্রবলেমকে ইন্ডিকেট করে এবং সিরিয়াস কি প্রবলেম ইন্ডিকেট করে এখন আমরা সেই বিষয়গুলো জানবো। নাম্বার 1 হচ্ছে মিসক্যারেজ, অর্থাৎ হচ্ছে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, বাচ্চা পড়ে যাওয়া। নাম্বার 2 হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি, অর্থাৎ বাচ্চা নরমালি জরায়ুতে থাকার কথা। জরায়ুতে না থেকে যদি অন্য কোনো জায়গায় ইমপ্লান্ট হয়, তখন যে প্রেগন্যান্সিটা হয় সেটা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি বলি আমরা। এই একটোপিক প্রেগন্যান্সির মধ্যে আবার যদি প্রেগন্যান্সিটা রাপচার হয়ে যায়, তাহলে প্রচুর ব্লিডিং হয়। এটা একটা সিরিয়াস কন্ডিশন। আরেকটা হচ্ছে প্লাসেন্টা রিলেটেড প্রবলেম বা ফুল সংক্রান্ত সমস্যা। মনে রাখবেন প্লাসেন্টা রিলেটেড প্রবলেম কখনো ফার্স্ট ট্রাইমেস্টারে হবে না। কারণ ফুল তৈরি হয় ১২ সপ্তাহের সময়। তাইলে এই প্রবলেমটা হবে হচ্ছে ১২ সপ্তাহের পর। এইখানে অ্যাব্রাপশিও প্লাসেন্টার জন্য হতে পারে, প্লাসেন্টা প্রিভিয়া যদি হয় সেক্ষেত্রেও ব্লিডিং হতে পারে। তো এই জিনিসগুলোর জন্য যদি হয় তাহলে আর্লি অ্যাকশন নেওয়া খুব জরুরি। না হলে মাকে বাঁচানোই কঠিন হয়ে যায় অনেক সময়। তো কজগুলো তো মোটামুটি জানলাম। এখন আমরা জানবো রেড ফ্ল্যাগ সম্পর্কে। অর্থাৎ যে কোন সময় বা কোন লক্ষণগুলো যদি আপনি দেখেন ১ মুহূর্ত দেরি না করে আপনি ডাক্তারের কাছে যাবেন। নাম্বার 1 হেভি ব্লিডিং। যদি পিরিয়ডের মতো রক্ত যাচ্ছে অথবা তার চেয়েও বেশি রক্ত যাচ্ছে ১ মুহূর্ত দেরি করা যাবে না। প্রচন্ড পেট ব্যথা হচ্ছে। আপনার পেটে যে ব্যথাটা আছে, ব্যথাটা তলপেট একদম মনে হয় কেউ চাপ দিয়ে ধরে রাখছে। ক্র্যাম্পিং পেইন যেটাকে আমরা বলি, এই ধরনের ব্যথা হচ্ছে। দলা রক্ত যাচ্ছে, ক্লটিং যেটাকে আমরা বলি, ক্লটেড ব্লাড যাচ্ছে অথবা টিস্যু বের হচ্ছে, সেটা আপনি বুঝতে পারতেছেন। তো এই ধরনের কন্ডিশন, রক্ত যেতে মাথা ঘোরাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে রোগী, অজ্ঞানের ভাব হয়ে যাচ্ছে, এইরকম কোনো কন্ডিশন যদি ডেভেলপ করে ১ মুহূর্ত দেরি করবেন না। যত দ্রুত পারেন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। একদম যদি শেষে শর্ট করে বলি, মনে রাখবেন ব্লিডিং সবসময় ডেঞ্জারাস না। কিন্তু এইটাকে যদি আপনি আবার চেক না করেন, মানে আপনি যদি লক্ষ্য না রাখেন, ঘরে বসে থাকেন সবসময় যদি ব্লিডিং নিয়ে, তাহলে সেটা ডেঞ্জারাস হতে পারে। ব্লিডিং এর যেই রেড ফ্ল্যাগ গুলো বললাম, এই রেড ফ্ল্যাগ গুলোর কোনো একটা যদি আসে ১ মুহূর্ত দেরি না করে হসপিটাল ট্রিটমেন্ট নিবেন। এটার জন্য কোনো চেম্বার বা ক্লিনিক ট্রিটমেন্ট না। সবচেয়ে বেটার হচ্ছে হসপিটালে থেকে এটার কজ এক্সক্লুড করে পুরোপুরি সুস্থ হয়ে পরে বাসায় যাওয়া। ভালো থাকবেন সবাই। এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন।